শিক্ষার্থীরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা দ্বিপদী বিন্যাস চতুর্থ অধ্যায় পড়ছিলাম। তো চতুর্থ অধ্যায়ে আমরা প্রায় গাণিতিক সমস্যার দিকে চলে গিয়েছি, মানে গাণিতিক সমস্যা আমরা সমাধান করছি। এখন আমরা থিওরি মোটামুটি শেষ। আজকে আমরা তারপরও বলেছিলাম যে আমাদের বৈশিষ্ট্য আমি দেখাবো। হ্যাঁ, তাহলে দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। এটা বইয়েই দেওয়া আছে। আমি তারপরও বলে দিচ্ছি যে দ্বিপদী বিন্যাসের একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। তার মানে আমরা কি বলেছিলাম? 1 নম্বরে বলেছিলাম যে যদি n <30 হয়, মানে পরীক্ষার সংখ্যা 30 এর ছোট হলেই আমরা দ্বিপদী বিন্যাস করব। হ্যাঁ, পরীক্ষার সংখ্যা 30 এর বেশি হতে পারবে না। 2 নম্বরে বলেছে দ্বিপদী বিন্যাসের 2টি পরামিতি থাকে। এটা কিন্তু এমসিকিউতে আসে। দ্বিপদী বিন্যাসের 2টি পরামিতি থাকে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে p। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজড হইও না। এখানে অথবা কিউ দেওয়া আছে, কিন্তু দ্বিপদী বিন্যাসের পরামিতি মূলত n এবং p, তার মানে 2টি পরামিতি। 3 নম্বরে আসো। দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1। ঠিক আছে, তার মানে যতগুলোই পরীক্ষা করো না কেন, ধরো n এর মান যদি এখানে হয় যে 12, তার মানে 12 বার আমি পরীক্ষা করেছি। যতবারই পরীক্ষা করি না কেন সকল পরীক্ষার যোগফল হবে 1। ঠিক আছে, সকল পরীক্ষার যোগফলের মান হবে 1। এখন দেখো যে প্রতিবার চেষ্টায় সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা q ধ্রুবক বা অপরিবর্তিত থাকে। এটা খুব বেশি মনোযোগ দিয়ে শোনো। এখানে আমি বলেছি যে p প্লাস q ইজ ইকুয়াল টু 1। এখন p এর মান যদি 0.5 হয়, তাহলে q এর মান কত হবে? যেহেতু p প্লাস q ইজ ইকুয়াল টু 1, তাহলে p এর মান যদি আমি 0.5 বলি, তাহলে q এর মান কত হবে বলো? তাহলে q এর মান হবে q ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.5। ঠিক আছে, তার মানে q এর মানও হবে 0.5। এটাই তারা ধ্রুবক বলেছে। এখন q এর মান যদি ধরো q, হ্যাঁ, q এর মান যদি ধরো যে 0.8 হয়, তাহলে p এর মান কত হবে? 1 মাইনাস 0.8, তার মানে 0.2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে ধ্রুবক। মানে এই দুটা p এবং q মিলে অবশ্যই 1 হবে। ঠিক আছে, অবশ্যই 1 হবে। তার মানে দেখো 0.8 আর 0.2 যোগ করলে কি হবে? 1 হবে। আবার 0.5 প্লাস 0.5 করলে কি হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই এখানে বুঝিয়েছে। এবার আসো দ্বিপদী বিন্যাসের গড় NP। খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। দ্বিপদী বিন্যাসের গড় NP। আবার দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক NPQ। পরিমিত ব্যবধান হচ্ছে √NPQ। এই পরিমিত ব্যবধানকে মাঝে মাঝে আদর্শ বিচ্যুতি বলা হয়। আদর্শ বিচ্যুতি। পরিমিত ব্যবধানকে মাঝে মাঝে আদর্শ বিচ্যুতি বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা পরিমিত ব্যবধান হবে √NPQ। দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা।
দ্বিপদী বিন্যাসের গড় সর্বদাই হচ্ছে ভেদাঙ্ক অপেক্ষা কি হবে, বড় হবে। তার মানে এনপি গ্রেটার দেন এনপি কিউ, ঠিক আছে। আর দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা, এটাকে বিটা বলে, বাংলায় বলে এটাকে বিটা, ঠিক আছে, বিটা 1। তাহলে বঙ্কিমতা হচ্ছে বিটা 1 ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি রুট ওভার এন পি কিউ। এখন এখানে 3টা মন্তব্য আছে, দেখো, যদি পি এবং কিউ সমান হয়, তার মানে পি এর মান ধরো 0.5, কিউ এর মানও ধরো 0.5, তাহলে পি কিউ যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো, সুষম বা প্রতিসম, ঠিক আছে। বিন্যাসটি কি হবে, সুষম বা প্রতিসম। আবার পি এর মান যদি বড় হয়, ধরো পি এর মান 0.8, কিউ এর মান 0.2, তাহলে অবশ্যই পিটা কিউ এর থেকে বড়, তখন হবে বিন্যাসটি ঋণাত্মক বঙ্কিম, ঠিক আছে। আবার যদি এরকম হয় যে পি এর মান কিউ এর থেকে ছোট, মানে কিউ এর মান যদি ধরো 0.7 এবং পি এর মান দেওয়া আছে 0.3, তাহলে কি বলছে যে পি কিউ এর থেকে ছোট, তখন আমাদের কি হবে, বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম হবে, ঠিক আছে। এই যে ধনাত্মক বঙ্কিম হবে, তাহলে এটা হচ্ছে বঙ্কিমতার 3টি কন্ডিশন গেল, ঠিক আছে। এখন আসো সুচলতা। সুচলতাকে বিটা 2 দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে 3 + 1 - 6pq ডিভাইডেড বাই npq, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও একই, যদি 6pq ইজ ইকুয়াল টু 1 এর সমান হয়, যদি 1 এর সমান হয়, তাহলে কিন্তু আমরা কি বলবো, বিন্যাসটি মধ্যম সূচালো বা আদর্শ সূচালো, হ্যাঁ। আবার যদি 1 এর থেকে বড় হয়, তাহলে বলবো অনতি সূচালো, আর যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে বলবো অতি সূচালো। এবার আসো, যদি এই বিন্যাসের চেষ্টার সংখ্যা খুব বড়, তার মানে n ইনফিনিটি হয়, এটাকে ইনফিনিটি বলে, যদি ইনফিনিটি হয় n এর মান, তাহলে সফলতার সম্ভাবনা যদি খুবই কম হয়, ধরো পি এর মান হচ্ছে 0.005, ঠিক, তাহলে পি এর মান 0.005 অনেক কম, সেই ক্ষেত্রে কি হবে, দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে পরিণত হবে। দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে পরিণত হবে। আবার যদি এরকম হয় যে না, এন এর মান ইনফিনিটি এবং পি কিউ এর মান হচ্ছে কি প্রায় সমান, মানে পি আর কিউ এর মান প্রায় সমান, তখন দ্বিপদী বিন্যাসটা পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে তখন হচ্ছে পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। দ্বিপদী বিন্যাসের একটি বা দুইটি প্রচুরক থাকতে পারে। দুটি স্বাধীন চলকের সফলতার সম্ভাবনা সমান হলে চলকদ্বয়ের যোগফলও একটি দ্বিপদী চলক হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাকে অবশ্যই সবগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, সব
এখানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, দ্বিপদী বিন্যাসের কোনোটাই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে এখানে গড়, ভেদাঙ্ক, পরিমিত বিন্যাস, পরিমিত ব্যবধান, বঙ্কিমতা, সূচলতা এগুলো অবশ্যই অঙ্ক করার সময় লাগবে, আর বাকিগুলো তোমাদের এমসিকিউতে আসবে। ঠিক আছে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে নিবে। এবার আসো, আমাদের অঙ্ক করার আগে কিছু বেসিক জিনিস দেখতে হবে। ঠিক আছে, বেসিক জিনিসে দেখো এন, এখানে দ্বিপদী বিন্যাসের চলক, দ্বিপদী বিন্যাসের ফাংশনটা দেওয়া আছে। এটা অবশ্যই লাগবে, এটা মুখস্থ করে ফেলবে দরকার পড়ে। এবার এইখানে যে গড়, ভেদাঙ্ক দেওয়া আছে, পরিমিত ব্যবধান দেওয়া আছে, এই সূত্রটা অবশ্যই লাগবে। এবার আসো, বলছে যে প্রশ্নে যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক করব। দেখো, যদি এরকম থাকে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, যখন গ্রেটার দেন অর ইকুয়াল বলে তাই মানে হচ্ছে এক্স এর মান কি হবে, এক্স এর মান 1 এর সমান, তার থেকে কি হবে, বড় হবে। তাহলে তার থেকে বড় কি হবে, 2, 3 এরকম যাবে, তাই না? তাহলে যখন এরকম থাকবে তখন হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে। তাইলে যখন বলবে যে এক্স লেস দেন 1, তাহলে দেখো, যদি এক্স লেস দেন অর ইকুয়াল 1 বলে, তার মানে এখানে কি বলছে, এক্স এর মান কি হবে, 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কি হবে, 0, যেহেতু অর ইকুয়াল দেওয়া আছে তার মানে আমাদের কি হবে, 0 আর 1 আসবে। ঠিক আছে, এবার আসো 2 নম্বরে, যদি এরকম হয় বলে যে পি এর মান, পি এর এক্স এর মান 2 এর সমান বা তার থেকে বড়, তখন কি করব আমরা, কিভাবে বের করব, 2 এর মান এক্স এর মান 2 এর সমান অথবা তার থেকে বড়। সেই ক্ষেত্রে আমাদের এইভাবে অঙ্ক করতে হবে। অঙ্কের ক্ষেত্রে কেন করতে হবে সেটা আমি পরে বোঝাচ্ছি। যখন পি এর মান 2 এর বড়, মানে আমাদের এই কন্ডিশনগুলো বুঝতে হবে। যখন এক্স এর মান 2 থেকে বড়, মানে এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, 2 থেকে বড়, 2 থেকে বড় কি কি আসবে, 3, 4, 5 এরকম যতগুলো সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম। এবার যদি লেস দেন থাকে, লেস দেন দেখো এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখো যে আমরা যখন এরকম বলি, ধরো এক্স এর মান দেওয়া আছে তোমার 1, 2, 0 থেকে শুরু হবে এক্স এর মান, 0, 1, 2, 0, 1, 2, 3 এরকম কত পর্যন্ত, 7 পর্যন্ত সাপোজ, 7 পর্যন্ত দেওয়া আছে। তাইলে এখানে যখন বলবে যে এক্স এর মান এক্স লেস দেন 4, এক্স এর মান লেস দেন 4, তার মানে কি বোঝাচ্ছে, এক্স এর মান হবে 4 এর ছোট। 4 এর ছোট হলে কি কি আসবে, 1, 2, 3 এগুলোই তো 4 এর ছোট, তাই না? তাহলে এক্স এর মান যখন বলবে যে লেস দেন 4, তার মানে 4 এর ছোট। আর যদি এখানে ইকুয়াল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কি নিতাম, 4 নিতাম। ঠিক আছে, যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা কি করব, যে এগুলো 4 পর্যন্ত নিব। এবার ধরো হচ্ছে এক্স এর মান বলা হলো যে
2 এর বড় 7 এর ছোট, 2 থেকে বড় 7 এর ছোট, তাহলে কি কি আসবে? 2 থেকে বড় কি কি আছে? 3 4 5 6, ঠিক আছে? 3 4 5 6, আমরা 7ও নিব না 2ও নিব না, যেহেতু এখানে বলছে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। যখন ইকুয়াল দেওয়া থাকবে তখন আমরা সমান নিব, যখন ইকুয়াল দেওয়া থাকবে না তখন আমাদের বুঝতে হবে যে এটার থেকে বড় হবে, ঠিক আছে? এখন দেখো এখানে এই যে এই জিনিসগুলো এইখানে বলা হয়েছে, হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য যে প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে, এখানে দেখো এই জিনিসগুলো তোমাদের দেখানো হয়েছে। যেখানে দেখো px ইজ ইকুয়াল টু 3 বা 4, তার মানে আমাকে দুটোই নিতে হবে, 3 এবং 4, ঠিক আছে? আবার যদি সুষম নিবেশন বলে, এটা একটা স্টার মার্ক করে রাখো, যদি সুষম নিবেশন বলে তখন বুঝতে হবে তোমার পি এবং কিউ এর মান সমান হবে, ঠিক আছে? যখন সুষম নিবেশন বলবে তখন পি এবং কিউ এর মান সমান হবে। হয়তো তোমাকে প্রশ্নে পি কিউ এর মান না দিয়ে সরাসরি বললো যে সুষম নিবেশন, তখন তোমাকে বুঝতে হবে যে পি কিউ এর মান কি হবে? সমান হবে। এখন এখানে দেখো যখন আমরা অঙ্ক করতে যাব, আমি কতগুলো জিনিস বোঝাই। ধরো এখানে তোমার n দেওয়া আছে 6, পি এর মান দেওয়া আছে 0.5, ঠিক আছে? এখন বললো যে ভেদাঙ্কের মান বের করো। দ্বিপদী বিন্যাসের যদি প্রথমে গড় বলি, যে গড়ের মান বের করো, গড়ের সূত্র কি ছিল? এন পি। এখন মান বসাও, 6 ইন্টু 0.5, তাহলে কত আসবে? 3, তাই না? তাহলে আসবে 3, তাহলে এটা হচ্ছে গড়। এখন বললো যে ভেদাঙ্ক বের করো। ভেদাঙ্ক বের করার সূত্র কি ছিল? ভেদাঙ্ক বের করার সূত্র ছিল এন পি কিউ। এখন তোমার জন্য এন আর পি এর মান দেওয়া আছে, কিউ কোত্থেকে পাবে? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কী ছিল? 1। এখানে পি এর মান দেওয়া আছে, তার মানে 0.5, তাই না? প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। এখন এখানে কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.5, যার মান হচ্ছে 0.5 হবে, হ্যাঁ? তার মানে এখানে কিউ এর মান কত? 0.5। এখন দেখো যখন এখানে কিউ এর মান 0.5, তখন আমরা খুব সহজেই এন পি কি মানে ভেদাঙ্কের মান বের করতে পারবো। এন এর মান কত ছিল? 6, পি এর মান কত ছিল? 0.5 ইন্টু 0.5, ঠিক আছে? এখন যখন তুমি ভেদাঙ্ক বের করলে, তাহলে পরিমিত ব্যবধান বের করতে পারবে। পরিমিত ব্যবধান এর সূত্র কি ছিল? পরিমিত ব্যবধানের সূত্র ছিল পরিমিত ব্যবধানের সূত্র ছিল
রুট ওভার এন পি কিউ। তার মানে এইখানে যে মানটা পেয়েছো সেটাই কিন্তু রুট ওভার করে দিলে আমার পরিমিত ব্যবধানের মান পাওয়া যাবে। (0.5) ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন ধরো বলল যে দ্বিপদী বিন্যাসের গড় দেওয়া আছে তোমার দ্বিপদী বিন্যাসের গড় দেওয়া আছে কত? 6। তারপর ভেদাঙ্ক দেওয়া আছে তোমার ধরো যে 3। এখন যদি পি বলে যে পরামিতিদ্বয় নির্ণয় করো, পরামিতি কি কি? এন আর পি। এটা কত তোমাকে বের করতে বলল। তাহলে তোমার কি কি দেওয়া আছে? এন পি এর গুণফল দেওয়া আছে 6। ভেদাঙ্ক দেওয়া আছে এন পি কিউ ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এন পি এর মান কিভাবে পাবো? এখন এই এন পির জায়গায় যদি আমি 6 বসিয়ে দিই, যেহেতু এটার মান 6, এটা যদি 1 নং ইকুয়েশন দেই, তাহলে দেখো এখানে 3। তাহলে আমার কিউ এর মান কত আসবে? যদি কিউ এর মান পাই তাহলে দেখো যে এখানে কি ছিল? এন পি ছিল 6, এন পি কিউ ছিল তোমার 3, তাই না? তাইলে তোমার বলছে যে এন এবং পি এর মান বের করতে হবে, তাই না? এন এবং পি এর মান বের করতে হবে। তাহলে আমাদের এই ইকুয়েশনে কি করছিলাম আমরা? মান বসিয়েছিলাম, তাই না? এন পি কিউ ইজ ইকুয়াল টু 3 দেওয়া। তাহলে এন পি এর মান বসাও 6, কিউ ইজ ইকুয়াল টু 3। তাহলে কিউ এর মান কত হবে? হাফ, তাই না? তাহলে কিউ এর মান যদি হাফ হয় তাহলে পি এর মান কত হবে? পি এর মানও হাফ হবে, মানে হচ্ছে কত? 0.5। তখন এই যে 1 নং ইকুয়েশনটা যে আছে এখানে যদি আমি মান বসাই, ধরো এখানে এন ইন্টু পি এর মান কত? 0.5 ইজ ইকুয়াল টু 6। তাহলে এন ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 0.5। তাহলে এখানে এন এর মান পাবো না আমরা? ঠিক এভাবে আমাদের হচ্ছে অঙ্ক করতে হবে। এখন দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটার যেটা আমি বুঝিয়েছি সেটাই দেওয়া আছে। তাহলে সম্ভাবনা ফাংশন নির্ণয় করো। সম্ভাবনার ফাংশন কিভাবে নির্ণয় করব? সম্ভাবনার ফাংশন এন px is equal to n cx p to the power x q to the power n minus x। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এই যে মানগুলো বের করেছি, কার মান বের করেছি? এখানে এন পি কিউ এর মান বের করেছি। হ্যাঁ, তাহলে এন পি কিউ এর মান আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এন এর মান কত বলেছে? 12। সি এক্স পি এর মান কত? 1/2।
এক্স, কিউ এর মান কত, এন মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাংশন, এই জিনিসটাই আমাদের বের করতে বলা হয়েছে। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে যদি এই মানগুলো দেওয়া থাকে তাহলে প্রবাবিলিটির মান বের করো। এই যে এই দুইটার মান বের করো। এখন দেখো যে বলছে যে এন এখানে 12, এন এর মান হচ্ছে 12। আমাকে বের করতে হবে probability of x greater than or equal 1। এখন এর মানে কি, 1 এর মান 1 2 3 এরকম কত পর্যন্ত যাবে, 12 পর্যন্ত যাবে। এটা কি পরীক্ষার সময় করা সম্ভব হবে? তার মানে দেখো আমি কেন বলছি এন সি এক্স পি এক্স কিউ এন মাইনাস এক্স। এখানে এক্স এর মান 1 2 3 4 5 6 এরকম করে যেতে হবে। হ্যাঁ, যেহেতু 12 বার আসছে, 12 বার ঘটেছে, তাহলে এক্স এর মান 12 পর্যন্তও যাবে। এখন এখানে 1 দিলে, এখানে 1 দিলে ও 0 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এক্স এর মান 0 থেকে শুরু করতে হবে, 0 1 2 3 4 এভাবে যেতে হবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা কি করব দেখো, একটা সহজ ক্যালকুলেশন। এখানে 1 থেকে ধরো 12 পর্যন্ত দেওয়া আছে, 0 থেকে 12 পর্যন্ত দেওয়া আছে। এই সবগুলোর সম্ভাবনার মান কত, 1। আমাকে তো সম্ভাবনায় বের করতে হবে, সবগুলোর সম্ভাবনা 1। এখন মনে করো এই সম্পূর্ণ সম্ভাবনা থেকে যদি আমি 1 থেকে যদি আমি probability of 0 যে আসবে, হ্যাঁ, সেটা যদি বাদ দিই তাহলে কিন্তু এই যে বাকি যে আছে এটার সম্ভাবনা আমি পাবো। ঠিক আছে, ধরো আমরা ওই যে অসমতার অঙ্ক করি না, এখন এই 1 0 1 2 এভাবে 12 পর্যন্ত গিয়েছে। এখন আমাকে এই সবগুলো, এই 0 বাদে, এই 0 বাদে এগুলো সবগুলো লাগবে, আর এই সবগুলো সম্ভাবনা 1 দেওয়া আছে। এখন এই সবগুলো করতে আমার একটা একটা করে করতে হবে। তার থেকে বেটার না, তার থেকে ভালো হচ্ছে এই টোটাল সম্ভাবনা থেকে যদি আমি এই 0 আসার সম্ভাবনা বাদ দিই, তাহলে আমার এই যে বাকি যে 1 থেকে 12 এটা আসার সম্ভাবনা পাওয়া যাবে। দেখো 2 নম্বরে দেওয়া আছে এই জিনিসটা, কি দেওয়া আছে, probability of x greater than or equal কি হবে 1। তার মানে x এর মান 1 থেকে শুরু হয়েছে। তার মানে আমি কি করব, টোটাল যে প্রবাবিলিটি আছে সেখান থেকে আমি probability of x is equal to 0টা বাদ দিব। হ্যাঁ, 0টা বাদ দিলে কি হবে 1 মাইনাস, হ্যাঁ, এখানে আমাদের n এর মান কত ছিল, n এর মান ছিল এখানে 12, p আর q এর মান কত, হাফ। p এবং q এর মান হচ্ছে হাফ। তাহলে সব ফাংশনটা লিখি n c x, p এর মান হচ্ছে হাফ, x, q এর মান হচ্ছে হাফ, n মাইনাস x।
ঠিক আছে। এখন এই এক্সের জায়গায় আমি 0 বসাবো। এই যে এই x = 0 আছে না, এটা বসাবো। তাহলে দেখো 1 মাইনাস n এর মান হচ্ছে 12, সি 0 হচ্ছে x এর মান, পি এর মান হাফ, x এর মান কত বলেছি 0। এবার কিউ এর মান হাফ, n এর মান কত 12 মাইনাস x এর মান কত 0। ঠিক আছে। এখন এটা যদি ক্যালকুলেটরে বের করো তাহলেই মান বের হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাকে অঙ্ক করতে হবে। এবার একটা জিনিস দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে তোমার যে গড় দেওয়া আছে 4, আদর্শ বিচ্যুতি দেওয়া আছে √4/3। তাহলে দেখো গড় দেওয়া আছে NP 4, আদর্শ বিচ্যুতি বলতে √NP, কিউ দেওয়া আছে তোমার √4/3। এখন বলছে পরামিতিদ্বয় নির্ণয় করো, আমাকে NP বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বরে বলেছে পরামিতিদ্বয়, তার মানে কি আমাকে N আর P নির্ণয় করতে হবে। এখন দেখো যে আমি কিভাবে নির্ণয় করব। যেহেতু এখানে √ওভার দেওয়া আছে, তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হয়ে যাবে, এর স্কয়ার রুট চলে যাবে, তাই না। কি থাকবে NP কিউ = কি থাকবে 4/3। এখন NP এর মান যদি এখানে বসিয়ে দেই 4Q = 4/3। ঠিক আছে, এই 4 আর এই 4 কাটা গেলে কি থাকবে, কিউ এর মান 1/3। বুঝতে পেরেছ। তার মানে এখানে কিউ এর মান তোমার 1/3 হলে পি এর মান কত হবে, পি এর মান হবে 1 মাইনাস 1/3, যার মান হচ্ছে 2/3। তাহলে পি কিউ এর মান পেলাম। তাহলে এন এর মান পাবো না। এই পি মান যদি, এই পি এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি ইজিলি কিসের মান পাবো, এন এর মান পাবো। দেখো কিভাবে পাবো, এখানে পি এর মান দেওয়া আছে তোমার 2/3, কিউ এর মান দেওয়া আছে 1/3। এবার এন এর মান বের করব কিভাবে, গড় থেকে, গড়ের সূত্র থেকে। NP = কত দেওয়া আছে 4, তাহলে N ইন্টু পি এর মান বসাও 2/3 = 4, তাহলে N = 12 হবে। এটা কাটা করলে কত হবে, 6 হবে। এটা আর এটা কাটাকাটি করলে এখানে কত হবে 2, তাই না। তাহলে N এর মান 6 হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমাদের এটাই বের করতে বলেছে, কি কি, এই পি এর মান এবং N এর মান। বুঝতে পেরেছ। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে বলেছে যে দ্বিপদী বিন্যাসের পরিমিতিদ্বয় যদি এত হয়, হ্যাঁ, মান দেওয়া আছে যদি এরকম হয়, তাহলে আমার এখানে আকৃতি, বিন্যাসের আকৃতি প্রকৃতি সম্পর্কে আমাকে বলতে বলেছে। তাহলে বিন্যাসের আকৃতি প্রকৃতি মানে আমরা বঙ্কিমতা সূচলতা বুঝি। যখনই আকৃতি প্রকৃতি বলবে তখনই বঙ্কিমতা সূচলতা বুঝি। তাহলে আমরা বঙ্কিমতার সূত্র কি দেখেছিলাম, √β1 = Q মাইনাস P √NP Q।
তার মানে এখানে দেখো কিউ এর মান কত ছিল 1/3, হ্যাঁ, মাইনাস পি এর মান কত ছিল 2/3 ডিভাইডেড বাই রুট ওভার এন এর মান হচ্ছে 6, পি এর মান কিউ এর মান বসাও, তাহলে এখানে বের হয়ে যাবে। এই মানটা যদি এই মানটা যদি কি বলছে 1 এর সমান হয় তাহলে এটা সুষম। আকৃতি প্রকৃতির সম্পর্কে যেহেতু তোমাকে বলতে বলেছে, যদি এটা 1 এর সমান হয় তাহলে সুষম, যদি 1 এর থেকে বড় হয় তাহলে ঋণাত্মক, আর 1 এর থেকে যদি ছোট হয় তাহলে হবে ধনাত্মক, নাকি? ওইখানে যে তোমাদের কমেন্টসগুলো দেওয়া আছে, হ্যাঁ, মানে যদি 1 এর থেকে ছোট হয় কিংবা মাইনাস আসে তখন এটা ঋণাত্মক বঙ্কিম হবে, হ্যাঁ। আবার যদি 1 এর থেকে বড় হয় না, যদি এখানে ঋণাত্মক চিহ্ন আসে তাহলে এটা ঋণাত্মক বঙ্কিম হবে। আর ওইখানে তোমাদের ফর্মে যে দেওয়া ছিল যে বিটা এর মান, হ্যাঁ, কি হলে কি বলবে, ধনাত্মক এবং ঋণাত্মক, ওইখানে কমেন্টস দেওয়া ছিল। এবার যখন এটা বঙ্কিমতা, এবার আসো সূচলতা। সূচলতা বের করার সূত্র কি বিটা 2, তাহলে বিটা 2 সূত্র কি ছিল 3 + 1 - 6 পি কিউ ডিভাইডেড বাই এন পি কিউ। তাহলে এটার মান বসিয়ে দিবে, মান বসিয়ে যে মন্তব্য দেওয়া আছে ধনাত্মক, ঋণাত্মক, তারপর অতি সূচালো, অনতি সূচালো, 3 এর কম যদি হয়, এই মানটা যদি 3 এর কম হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো অনতি সূচালো। যদি 3 এর বেশি হয় তাহলে বলবো যে অতি সূচালো, ঠিক আছে। যেহেতু এটা 3 এর কম আসবে এটা হবে অনতি সূচালো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বঙ্কিমতা সূচলতা বের করা। তাহলে এই হচ্ছে দ্বিপদী বিন্যাসের অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা এই 4 নম্বর উদাহরণের অঙ্কটা করব। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই যে জিনিসটা দেওয়া আছে এটা দেখে আসতে হবে, ঠিক আছে। এটা কিভাবে করেছে দেখে আসবে, আমি নেক্সট ক্লাসে এটা বুঝিয়ে দেব, ঠিক আছে। এখানে অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, বইয়ে দেওয়া আছে, দেখিয়ে দিলাম যে এই জিনিসটাই এখানে যেটা করতে হবে আমাকে NC0 P0 Qn-0 এটা কিভাবে ভাঙাই NC1 P1 Qn-1, মানে এই টার্মগুলো কিভাবে ভাঙাই সেটা খুব ভালো করে দেখে আসবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এই অঙ্ক করব। এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের কাজ। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে, এটা হচ্ছে খ নাম্বার, পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।